দেখলাম সাহেব আমার সাথে রাতের বেলা আসতো, আমার সাথে রাত কাটার জন্য এই বাসার সাহেব আসতো। আবার দেখলাম যে সাহেবের ছেলে আসতো, আবার মেয়ের জামাই আসতো। তো তারা এত আসতো, মানে এতগুলো মানুষ আমি কিভাবে তাদেরকে কন্ট্রোল করবো? কারণ আপনারা তো জানেন তাদের আবার একটু বেশি শক্তিশালী। কারণ খেজুর টেজুর খাই, তো আমরা তো আবার এত খেজুর খাই না। কারণ বাংলাদেশে যে পরিমাণ খেজুরের দাম, তো যখন আমি তাদের সাথে পারতাম না, তখন তারা কি করতো, আমাকে ইচ্ছা মতো মদ খাওয়াতো। মদ খাওয়াইয়া তারপর তারা আমার সাথে এরকম কাজগুলো করতো। যখন আমি মদ খাইতাম তখন আমি এটা বুঝতে পারতাম না। মদ খাওয়ার কয়েক ঘন্টা পর যখন আমি সেটা বুঝতে পারি যে কেন তারা আমার সাথে এরকমটা করছে, তো আমি তাদেরকে অনেক কিছু বলিয়ে বুঝাই, কিন্তু তারা কিছুতেই বুঝতে চায় না। কারণ তারা বলে যে এরকম কাজ কাম না করলে তাহলে আসছিস কেন, জানিস না যে এগুলা করতে হয়, জানিস না? তো আমি তাদেরকে বলি যে আমাকে তো বাংলাদেশ থেকে এগুলা বইলা দেয় নাই। বাংলাদেশ থেকে যারা আসে তারা এই কাজগুলাই করে, যারা আসে এই কাজগুলাই করে। কারণ আমরা কি এত টাকা দিয়ে আনবো এইগুলা না করার জন্য? কাজ কাম বলতে কিছু নেই, কিন্তু মেন কাজ হচ্ছে এগুলাই করতে হবে। তাই আমি চিন্তা করি যে মানুষ কিভাবে 4 বছর 5 বছর করে বিদেশ, সৌদি আরবে 4 বছর 5 বছর কাটা, আমি জানি না তারা কিভাবে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আমার জীবনের আরো একটা গল্প। কারণ বাংলাদেশে এত অভাব, তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে বাইরে গেলে মনে একটু ভালো হয়। তো আমার এক পাশের বাসার ভাবি আমাকে বুদ্ধি দিল যে আপনি বিদেশে চলে যান। তো আমি বিদেশে চলে যাই। বিদেশে চলে যাওয়ার পর সৌদি আরবে যাই। যাওয়ার পর মাসখানেক থাকার পর হঠাৎ দেখলাম সাহেব আমার সাথে রাতের বেলা আসতো, আমার সাথে রাত কাটার জন্য এই বাসার সাহেব আসতো। আবার দেখলাম যে সাহেবের ছেলে আসতো, আবার মেয়ের জামাই আসতো। তো তারা এত আসতো, মানে এতগুলো মানুষ আমি কিভাবে তাদেরকে কন্ট্রোল করবো? কারণ আপনারা তো জানেন তাদের আবার একটু বেশি শক্তিশালী। কারণ খেজুর টেজুর খাই, তো আমরা তো আবার এত খেজুর খাই না। কারণ বাংলাদেশে যে পরিমাণ খেজুরের দাম, তো যখন আমি তাদের সাথে পারতাম না, তখন তারা কি করতো, আমাকে ইচ্ছা মতো মদ খাওয়াতো। মদ খাওয়াইয়া তারপর তারা আমার সাথে এরকম কাজগুলো করতো। যখন আমি মদ খাইতাম তখন আমি এটা বুঝতে পারতাম না। মদ খাওয়ার কয়েক ঘন্টা পর যখন আমি সেটা বুঝতে পারি যে কেন তারা আমার সাথে এরকমটা করছে, তো আমি তাদেরকে অনেক কিছু বলিয়ে বুঝাই, কিন্তু তারা কিছুতেই বুঝতে চায় না। কারণ তারা বলে যে এরকম কাজ কাম না করলে তাহলে আসছিস কেন, জানিস না যে এগুলা করতে হয়, জানিস না? তো আমি তাদেরকে বলি যে আমাকে তো বাংলাদেশ থেকে এগুলা বইলা দেয় নাই। বাংলাদেশ থেকে যারা আসে তারা এই কাজগুলাই করে, যারা আসে এই কাজগুলাই করে। কারণ আমরা কি এত টাকা দিয়ে আনবো এইগুলা না করার জন্য? কাজ কাম বলতে কিছু নেই, কিন্তু মেন কাজ হচ্ছে এগুলাই করতে হবে। তাই আমি চিন্তা করি যে মানুষ কিভাবে 4 বছর 5 বছর করে বিদেশ, সৌদি আরবে 4 বছর 5 বছর কাটা, আমি জানি না তারা কিভাবে পারে। সে মেয়েরাই বা কিভাবে পারে, যেহেতু আমি পারতেছি না। তো আমি তাদেরকে বলি যে আমি একজনকে পারো, আমি 3 জনকে একসাথে পারবো না। তো সারা বলে যে না, দিতে হবে 3 জনকেই দিতে হবে, কারণ আমরা তো 3 জনই পুরুষ, 3 জনকেই দিতে হবে। আবার তাদের বউদেরকে দেখছি যে তারাও দেখে অন্য পুরুষের আসক্ত, অন্য পুরুষদের কাছে যা। আবার তাদের জামাইরও অন্য অন্য মেয়েদের কাছে যা। তখন আমি আমার ম্যাডামের কাছে বলি, আমার ম্যাডামরা বলে যে এগুলা করতে হয়, এগুলা করতে হয়, এগুলা করতে হয়। কারণ তারাও দেখি সৌদি আরবের যে অন্যান্য পুরুষরা আছে, সৌদি আরব দেশের যে পুরুষরা আছে, তারাও আবার অন্যান্য পুরুষদের কাছে যা, তাদের জামাইরও অন্যান্য মহিলাদের কাছে যা। যখন পাচ্ছে তখনই যাচ্ছে। তাদেরকে যে যে জায়গা পাচ্ছে সেই জায়গায় যাচ্ছে, কাজের লোক হোক আর বিদেশি কোনো নাগরিক হোক। কারণ তারা সহজে বিয়ে করতে পারে না। কারণ ওই দেশে একটা নিয়ম আছে যে তাদেরকে যদি কেউ বিয়ে করে, তারা যদি কোনো মেয়েকে বিয়ে করে, ওই মেয়ের জন্মের পর থেকে 23-24 বছর যে ভরণ পোষণ তার বাবা মা খরচ করছে, সে
খরচ তার বাবা মাকে বহন করে তারপরে তারা বিয়ে করতে হয়। তো সেই জন্য তারা বিয়ে করতে পারে না, কারণ অনেকের ঘরে 4টা-5টা ছেলে আছে, কারণ একটা ছেলের পিছনে প্রায় 1 কোটি টাকার মতো খরচ হবে বিয়ে করলে, কারণ 5টা ছেলে থাকলে 5 কোটি টাকা, তাদের যদি আবার মেয়েও আছে, সেই জন্য তারা সহজে বিয়ে করতে পারে না। কারো বয়স 40 হয়ে যা, 30 হয়ে যা, 45 হয়ে যা, 50 হয়ে যা, কিন্তু তারা কখনো বিয়ে করতে পারে না। তারা কি করে, কাজের নাম দিয়ে বাংলাদেশ থেকে মেয়ে নিয়ে তারা মেয়েদেরকে ইউজ করে। তারা নিজেরাই বলে যে আমরা তো সহজে বিয়ে টিয়ে করতে পারি না, সেই জন্যে আমরা বাংলাদেশ থেকে মেয়ে এনে আমরা এই কাজগুলো করি। তো তাদের বড় অন্য পুরুষদের সাথে এই কাজগুলো করে। কারণ বিদেশ যতটুকু ভালো আবার ততটুকু খারাপ। তো আমি তাদেরকে বলবো যে বাংলাদেশে যারা আছেন তারা কখনো বিদেশে আসার নাম নিয়েন না, কারণ আমি বিদেশ না আসলে আমি বুঝতেই পারতাম না যে বিদেশিরা কীরকম বা তাদের বউরা কীরকম। তাদের বউরা, অনেক বউরা আছে পর্দা করে নামাজ পড়ে রোজা রাখে, অনেক মেয়েরাই আছে, কিন্তু তারা পরপুরুষের কাছে যায়, তাদের জামাইরা অন্য অন্য মেয়েদের কাছে যা, তাদের বউরা কিছু বলে না। তাদের বউরা অন্য অন্য পুরুষদের কাছে যা, তাদের জামাইরা কিছু বলে না। কিন্তু তাদের সবচেয়ে বেশি পছন্দের মানুষ হচ্ছে বাংলাদেশি মেয়েরা, তাদের কাছে আবার একটু বেশি পছন্দ হয়। সেই জন্য তারা বাংলাদেশ থেকে বেশিরভাগ মেয়ে এনে তারা ইউজ করে। আবার কোনো কোনো বাসা আছে 4টা-5টা বাংলাদেশি মেয়ে, কারণ তারা ওই বাংলাদেশ থেকে নিয়ে আসে, আইনা বাসা রেখে খাওয়া দাওয়া করা, মাস শেষে বেতন দেয়। হ্যাঁ, খাওয়া দাওয়া সব কিছু ফ্রি, থাকা সব কিছু ফ্রি, মাস শেষে একটা বেতন দেয়। তখন তাদের আর বাইরে যেতে হয় না, নিজের ঘরেই তাদেরকে রাখে। বাংলাদেশ থেকে যারা আসে তারা বলে আসে আমি বিদেশ কাজে যাচ্ছি। আসলে কাজের জন্য কেউ আসে না বাংলাদেশে, কাজ করার জন্য কেউ বাংলাদেশ থেকে লোক আনে না, কারণ তাদের নিজেদের কাজ নিজেরাই করতে পারে। সেই জন্য আমি বলবো যে বাংলাদেশ থেকে বিদেশ যারা আসবেন তারা চিন্তা ভাবনা করে আসবেন। আমার মতো এসেই আপনি বুঝবেন না যে না বিদেশ ভালো না। হ্যাঁ, বিদেশ ভালো না, এটা আমি আপনাদেরকে আগেও বলছি, এখনও বলি যে বিদেশ কখনো ভালো হয় না, মেয়েদের জন্য কখনো ভালো হয় না। যে মেয়েরা বাংলাদেশ থেকে বিদেশে আসে তারা অবশ্যই দেহ ব্যবসা করে, কারণ এগুলোর জন্যই তাদেরকে আনে। বিষয়টা হচ্ছে এরকম। তো নেক্সট টাইম যদি কোনো বাংলাদেশি বিদেশে আসতে চান, তাহলে আমার এই ভিডিও দেখে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনাদের জন্য বিদেশের মাটি আপনার জন্য উপযুক্ত কিনা।